শিখা একজন ডাক্তার ছিল। ও হসপিটালে পৌঁছেই ছিল, তখনই একজন নার্স ওর কাছে এসে দাঁড়ালো। কালকে মাধবী নামের যে পেশেন্ট এসেছিল তার কি জ্ঞান ফিরেছে? হ্যাঁ ডক্টর, ওর জ্ঞান ফিরে গেছে। কিন্তু কিন্তু কি? ডক্টর, আমি ওর সাথে কথা বলার খুব চেষ্টা করেছি, কিন্তু অদ্ভুতভাবে সামনের দিকে তাকিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে। ও একজন ড্রাগ অ্যাডিক্ট মহিলা, আর যে সব মানুষ ড্রাগ অ্যাডিকশনের শিকার হয় তারা সবাই এই একই রকম ভাবে ব্যবহার করে। কিন্তু ডক্টর, আপনি এর আগেও ড্রাগ অ্যাডিক্ট পেশেন্টদের চিকিৎসা করেছেন, কিন্তু ওদের মধ্যে কেউই এত অদ্ভুত ব্যবহার কখনো করেনি। সত্যি কথা তো এটাই যে আমার ওই পেশেন্টকে দেখেই ভয় করছে। আমি তো বলছি আপনিও ভেতরে যাবেন না। ফালতু কথা বলো না, আর আমার কি করা উচিত আর কি করা উচিত না সেটা আমায় শেখানোর কোনো দরকার নেই। এইটুকু বলে শিখা মাধবীর রুমে চলে গেল। তুমি কি জানো, তোমাকে আমার কাছে সিনিয়র ডক্টর ভার্বি পাঠিয়েছে। যতক্ষণ তুমি আমার সাথে কোঅপারেট করবে না ততক্ষণ অবধি আমি তোমার চিকিৎসা কি করে করব? কিন্তু মাধবীর সামনে এমন ভাবে দেখছিল যেন শিখার কথা কিছু শুনতেই পাচ্ছে না। তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বলছি? হঠাৎই মাধবী শিখার দিকে তাকাতে থাকলো। আমার চিকিৎসা কেউ করতে পারবে না ডক্টর। এরকমটা কেন বলছো তুমি? কারণ আমি অসুস্থ নই। এই কথাটা আমি ডাক্তার ভৈরবীকেও বলেছিলাম, কিন্তু উনি আমার কথার বিশ্বাস করেননি। কোন কথা? আর তুমি এত আস্তে কথাই বা কেন বলছো? এখানে আমাদের দুজনকে ছাড়া আর কেউই নেই। না, তুমি ওকে দেখতে পাবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। ও ঠিক তোমার পাশেই দাঁড়িয়ে আছে। এইটা শুনে শিখার শরীরের লোম ভয় দাঁড়িয়ে গেল। কে আছে আমার পাশে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আর ওকে কেমন দেখতে? ও যে কোনো রূপে তোমার সামনে আসতে পারে। কখনো কখনো তো ওর চেহারা একদম পেল লাগে দেখতে। এইটুকু বলেই মাধবী অদ্ভুতভাবে একটা স্ট্যাচুর মতন শিখার দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি হয়েছে তোমার? তুমি এইভাবে হাসছো কেন? কিন্তু মাধবী শিখার কথা কোনো রিয়াকশন করলো না, আর ও বড় উৎসাহের সাথে টেবিলে রাখা চাকু উঠিয়ে নিল, আর তারপর হাসতে হাসতে শিখার সামনে নিজের গলা কেটে দিল। শিখা খুব ভয় পেয়ে গেল। শিখা দৌড়াতে দৌড়াতে ওই রুম থেকে বাইরে বেরিয়ে গেল, আর নিজের ঘরে পৌঁছে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগলো। ও মাই গড, ওটা আসলে কি ছিল? ওই মেয়েটা হেসে নিচে প্রাণ কিভাবে নিতে পারলো? হঠাৎ করে শিখার মাথা ঘুরে গেল, আর ও অজ্ঞান হয়ে গেল। পরের দিন শিখার চোখ ওর বেডরুমেই খুলল। নিজেকে বেডরুমে দেখে ও চমকে গেল। যেটুকু আমার মনে আছে, আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। আমি বেডরুমে কখন এলাম? তখনই শিখার ঘরের ডোর বেল বেজে উঠল। শিখা যখনই দরজা খুলতে গেল তখনই ওর সামনে বয়ফ্রেন্ড আরিয়ান দাঁড়িয়েছিল। কি হলো? তোমার মুখটা এরকম শুকিয়ে গেল কেন? আরে তোমাকে দেখে তো মনে হচ্ছে আমি যেন কোনো অচেনা মানুষ। আমি কালকের ঘটনায় খুবই বেশি ডিস্টার্বড আরিয়ান। আমি কিছুই বুঝতে পারছি না। শিখা নিজের বয়ফ্রেন্ড আরিয়ানকে সব ঘটনা খুলে বলল। কাম অন শিখা, তুমি একজন ডক্টর, আর ওই মেয়েটা হয়তো ড্রাগস নিয়েছিল, তাই না? আর ড্রাগস মানুষের মাথা নষ্ট করে দেয়। এনিওয়ে, এইসব ভাবনা চিন্তা বন্ধ করো তো। তুমি কি হসপিটাল যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি হসপিটালে যাচ্ছি। ঠিক আছে, বিকেলে আমরা দুজন আমাদের পছন্দ মতন 5 স্টার হোটেলে গিয়ে ড্রিঙ্ক করতে যাব, ঠিক আছে? ঠিক আছে। কিছুদিন পর শিখা আবার হসপিটালে চলে এলো। ও হসপিটালের ভেতরে যাচ্ছিল, তখনই ডক্টর বাত্রা দৌড়ে শিখার কাছে এলো। কি হয়েছে ডক্টর বাত্রা? আপনি তো ভয় পেয়ে আছেন কেন? কালকে তুমি কোথায় ছিলে শিখা? ডক্টর বাত্রা, কালকে যেভাবে মাধবী সুইসাইড করলো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমি বাড়ি চলে গেছিলাম। শিখা, তুমি মাধবীর জন্য যে নার্সটাকে অ্যাপয়েন্ট করেছিলে না, ওই নার্সটাও দেখছি আজকে অদ্ভুত ধরনের সব আচরণ করছে তো। ও মাই গড, কোথায় আছে? যে রুমে মাধবী অ্যাডমিট ছিল। শিখা দৌড়ে দৌড়ে ওই রুমের দিকে গেল। শিখা দেখলো যে ওই নার্স স্ট্যাচুর মতন শিখার দিকে তাকিয়ে হাসছিল। ও তোমাকেও ছাড়বে না,
তুমিও এইভাবে স্মাইল করতে করতে মরে যাবে। শিখা হঠাৎ অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে ওর চোখ খুলল ওর ঘরের ভেতরে। ওর বয়ফ্রেন্ড আরিয়ান ওর সামনে বসেছিল। ওই নার্সের কি হলো? কাম ডাউন শিখা, কাম ডাউন। আরে ওই নার্সও হয়তো গলা কেটে আত্মহত্যা করে নিয়েছে। এটা কি করে হতে পারে? ও তো শুধু আমার দিকে তাকিয়ে হেসেই ছিল। তারপর তো আমার জ্ঞানই ছিল না, আমি ওখানেই অজ্ঞান হয়ে গেছিলাম। এটা শুনে আরিয়ান চমকে গেল। শিখা, তুমি ওখানে অজ্ঞান হয়েছিলে না, তুমি হাসপাতালের বাইরের গার্ডেনে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। যখন ডক্টর বাচ্চা তোমাকে অজ্ঞান হতে দেখে তখন দৌড়ে এসে তোমাকে ওই রুমে নিয়ে যায় যেখানে ওই নার্স অ্যাডমিট ছিল। উনি ওই নার্সকে তখন দেখে যে মরে পড়ে রয়েছে। এইটা শুনে শিখা খুব ভয় পেয়ে গেল। তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। তখনই শিখার কানে একটা মেয়ের গলার আওয়াজ এলো। শিখা যেই ঘুরে পেছনে দেখলো তখনই সামনের দৃশ্য দেখে ওর চোখ ভয় একদম ঠিকরে গেল। কারণ ওরই বেডের ওপরে ঠিক ওরই পাশে মাধবী বসেছিল, যার গলা দিয়ে রক্ত ঝরছিল। আর ও স্ট্যাচুর অবস্থায় শিখার দিকে তাকিয়ে হাসছিল। এটা দেখে শিখার গলা দিয়ে একটা জোরদার চিৎকার বেরোলো। শিখা তৎক্ষণাৎ বন্ধ দরজার দিকে দৌড়ালো। চিৎকার শুনে আরিয়ান ওখানে এসে পৌঁছালো। কি হলো? আরে চিৎকার করলে কেন? কালকে মাধবী নামের যেই পেশেন্ট আমার সামনেই সুইসাইড করেছিল, ও আমার পাশেই বসেছিল। আরে পাগল হলে নাকি? এখানে তো কেউ নেই। যখন শিখা দ্বিতীয়বার ঘুরে তাকালো তো ওখানে কেউই ছিল না। শিখা পাগলের মতো অবস্থায় আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি আরিয়ান, কিছু তো অদ্ভুত আছে, আমায় সাহায্য করো। চিন্তা করো না শিখা, তোমার উপর আমার পুরো বিশ্বাস রয়েছে। আর আমি জানি যে তুমি কখনো মিথ্যে বলো না। আমি একজন প্রফেসরকে চিনি যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে অনেক বেশি পড়াশোনা করেছেন। শুধুমাত্র উনিই আমাদেরকে সাহায্য করতে পারবেন। আরিয়ান শিখাকে ওই সময় নিজের গাড়ি করে প্রফেসরের ঘরে নিয়ে গেল। সব ঘটনা শুনে প্রফেসর অবাক হয়ে শিখার দিকে তাকিয়ে বলল, শিখা, শিখা তুমি সেটা দেখেছো যেটা তোমার দেখা একেবারে উচিত হয়নি, বুঝলে? কি বলতে চাইছেন? এর আগেও এমন ধরনের অনেক কেস আমার সামনে এসেছে। যখনই কোনো মেয়ে বা কোনো ছেলে স্মাইল করে সুসাইড করে নেয় না, আর ওকে যখন কেউ দেখে ফেলে তার অবস্থাও তো কিছুক্ষণের পরে ঠিক ওরকমই হয়ে যায়। কি বলতে চাইছেন আপনি? আমি এটাই বলতে চাইছি যে সে সুসাইড করে নেয়। আর অন্যভাবে তুমি এটাও বলতে পারো, মানে খুব সহজেই বলতে পারো আর কি, যে ও একেবারে অভিশপ্ত হয়ে যায়। আর ওর অভিশপ্ত হওয়ার চিহ্ন এটাই হয় যে ও আস্তে আস্তে সবকিছু ভুলতে শুরু করে ফেলে। প্রফেসর, যখন মাধবী আমার সামনে হাসতে হাসতে নিজের গলা কেটে ফেলেছিল তখন আমি দৌড়ে দৌড়ে নিজের বাড়ি চলে এসেছিলাম আর অজ্ঞান হয়ে গেছিলাম। পরের দিন সকালে আমার চোখ আমার বেডরুমে খুলেছে, কিন্তু আমার মনে নেই যে আমি বেডরুমে কি করে এসে পৌঁছালাম। আর তার থেকে বড় কথা, আজ যখন নার্স আমার দিকে তাকিয়ে হাসলো তখনই আমি অজ্ঞান হয়ে গেলাম। কিন্তু আরিয়ান আমাকে বলল যে আমি গার্ডেনে অজ্ঞান ছিলাম। আমার মনেই নেই যে আমি গার্ডেনে পৌঁছালাম কি করে। তাহলে তো বেশ চিন্তার বিষয় দেখছি। খুব শিগগির ভেরোনিকার সঙ্গে দেখা করতে হবে আমাদের। ভেরোনিকা একদিক থেকে দেখতে গেলে আমার গুরুদেব। প্রফেসর আরিয়ান শিখাকে নিয়ে তখনই জঙ্গলে তৈরি একটা ঘরে এসে পৌঁছালো। প্রফেসর সব ঘটনা ভেরোনিকাকে বলল। প্রত্যেক 20 বছর এই ধরনের ঘটনা আবার ঘটে। আমি কিছু বুঝলাম না। অনেক বছর আগেকার ঘটনা। একটি মেয়ে ছিল যার নাম মার্থা ছিল। বলা হয় যে মার্থা একটা জিনের সাথে কথা বলতো। ডিমন শুধু মার্থাকেই দেখা দিত, ওর বাবাকে নয়। ওর বাবা বুঝতে পারল যে মার্থা ড্রাগস নেওয়া শুরু করেছে। মার্থা তার বাবাকে অনেক বোঝালো যে একটা ডিমন ওর সাথে কথা বলে, কিন্তু ওর বাবা ওর কথায় বিশ্বাস করলো না। তখন ডিমন মার্থাকে বলল যে ও ওর ভেতরে ঢুকে যাবে। যখন ও হাসতে হাসতে নিজের পরিবারের সামনে নিজের গলা কেটে নিজের প্রাণ দিয়ে দেবে, তখন ওর বাবার বিশ্বাস হয়ে যাবে যে ও সত্যি বলছে। ওই ডিমন মার্থার ভেতরে ঢুকে গেল। মার্থা নিজের বাবার সামনে নিজের প্রাণ দিয়ে দিল। তারপর কি হয়েছিল?
তারপর তাই হলো যেটা সব সময় হয়ে থাকে। ওর বাবার অবস্থায় মার্থার মতো হয়ে গেল। ওর বাবাও যার সামনে প্রাণ দিয়েছিল সেও শাপিত হয়ে গেল। আরে সেসব তো ঠিক আছে ভেরোনিকা, কিন্তু শিখার প্রাণটা এখন কি করে রক্ষা হবে সেটা বলো। প্রফেসর, ওই ডিমন মানুষের রক্তের স্বাদ পেয়ে গেছে, আর ওর সব থেকে বড় শক্তি হলো ওর ভয়। শিখাকে মার্থার কবরে যেতে হবে, আর ওখানে গিয়ে বলতে হবে যে ও ওর কথায় বিশ্বাস করে। এটা বলতেই ডিমন শিখার কাছে এসে ওকে ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু শিখা ওকে ভয় না পেয়ে নিজের কথায় স্থির থাকবে। শিখা সাপ থেকে মুক্তি পেয়ে যাবে। এই ঘটনাক্রম এখানেই সমাপ্ত হয়ে যাবে, কারণ আমি বলেছি যে প্রত্যেক 20 বছর পর এটা আবার হতে শুরু করে। 20 বছর পরে হোক বা 30 বছর পরে হোক, শুধু শিখা যেন অভিশাপ থেকে মুক্তি পায়, তারপর আমার আর কোনো টেনশন নেই। কিছুক্ষণের মধ্যে ওরা জঙ্গলের মধ্যে তৈরি মার্থার কবরের সামনে দাঁড়িয়েছিল। আমি তোমার কথায় বিশ্বাস করি মার্থা, তুমি ড্রাগস নিতে না, তুমি সত্যি বলতে। তখনই তীব্র হাওয়ার সাথে একটা ভয়ানক দেখতে ডিমন শিখার সামনে এসে দাঁড়ালো। তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি না, আমার মার্থার কথায় পুরোপুরি বিশ্বাস আছে। হঠাৎই ওই ডিমন ধোঁয়া হয়ে ওখান থেকে উবে গেল, আর শিখা অজ্ঞান হয়ে গেল। শিখা সাপ থেকে মুক্তি পেয়ে গেছিল। এই ঘটনার পরে শিখা নিজে বয়ফ্রেন্ড আরিয়ানের সাথে অন্য দেশে গিয়ে অবস্থিত হয়ে গেল।